গল্প কবিতা পাঠে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প হীরের টুকরো। লেখক বলাইচাঁদ মুখোপাধ্যায়। অশীতিপর বৃদ্ধ বিমল ডাক্তারের কাছে সেদিন যে রোগীটি আসিয়া হাজির হইলেন, তিনিও খুব বৃদ্ধ। যে যুবকটি রোগীর সঙ্গে আসিয়াছিলেন, তিনিই প্রথমে ডাক্তারবাবুর সহিত আলাপ করিলেন। বলিলেন, আমার ঠাকুরদাকে একবার দেখতে হবে ডাক্তারবাবু, আমরা অনেক দূর থেকে এসেছি। কি হয়েছে তাঁর? মাথাটা কেমন গোলমাল হয়ে গেছে, অনেক দিন থেকেই ওর মাথা খারাপ। সম্প্রতি কিছু বাড়াবাড়ি হয়েছে, তাই আপনার কাছে এনেছি। কোথা থেকে আসছেন আপনারা? কলকাতা থেকে। কলকাতা থেকে? সেখানে কত বড় বড় ডাক্তার আছেন, তাঁদের ছেড়ে আপনি পাড়াগাঁয়ে আমার কাছে এসেছেন। আশ্চর্য তো। যুবক একটু অপ্রস্তুত মুখে চুপ করিয়া রহিলেন। আসল কারণটা ব্যক্ত করিতে তাহার কেমন যেন সংকোচ হইতে লাগিল। ডাক্তারের গুণের জন্য নয়, বিমল এই নামটার জন্যই যে তিনি ঠাকুরদাকে তাহার কাছে লইয়া আসিয়াছেন, এ কথা তিনি বলিতে পারিলেন না। অথচ যে ডাক্তারের নাম বিমল নয়, তাহার কাছে ঠাকুরদা কিছুতেই যাইতে চান না। প্রথমেই গিয়া জিজ্ঞাসা করেন, আপনার নামটি কি? নাম বিমল না হইলে তৎক্ষণাৎ উঠিয়া আসেন। মানসিক ব্যাধিতে যশস্বী দুই একজন ডাক্তারের সহিত তিনি ষড়যন্ত্রও করিয়াছিলেন। তাহারা মিথ্যা করিয়া বলিয়াছিলেন যে তাহাদের নাম বিমল। রোগীর হিতার্থে তাহারা মিথ্যা ভাষণ করিতে আপত্তি করেন নাই, কিন্তু কোনো ফল হইল না। ঠাকুরদা তাহাদের সহিত আলাপ করিয়াই উঠিয়া আসিলেন, তাহাদের ঔষধ স্পর্শ পর্যন্ত করিলেন না। একজন জোর করিয়া একটা ইঞ্জেকশন দিয়াছিলেন, তাহাতে খানিকক্ষণ ঘুম হইয়াছিল, আর কিছু হয় নাই। মুখ দিয়া কোনো ঔষধ ঠাকুরদাকে খাওয়ানো যায় না। তিনি বলেন, আমার কোনো অসুখ নেই, ওষুধ খাবো কেন? আসল বিমলের সঙ্গে দেখা হলেই সব ঠিক হয়ে যাবে। অথচ তিনি সমস্ত রাত ঘুমান না, খাওয়া দাওয়ারও ঠিক নাই। অনেক সাধ্য সাধনা করিলে সামান্য কিছু খান, নিজের মনেই কাঁদেন, হাসেন। সময়ের জ্ঞানও লোপ পাইয়াছে। সকালকে বলেন সন্ধ্যা, সন্ধ্যাকে বলেন সকাল। তারিখ বার কিছুই মনে থাকে না। একজন ডাক্তার বলিয়াছিলেন, কোনো বিমল ডাক্তারের সহিতই ইহার রোগের নিগূঢ় সম্পর্ক আছে। তাহার সহিত দেখা হইয়া গেলেই অসুখ সারিয়া যাইবার সম্ভাবনা। তাই কোনো বিমল ডাক্তারের খবর পাইলেই সেখানে ঠাকুরদাকে লইয়া যান। বিমল নাম শুনিলে ঠাকুরদাও আগ্রহ দেখান। বিস্মিত বিমলবাবু প্রশ্ন করিলেন, কোথায় আপনার ঠাকুরদা? বাইরে গাড়িতে বসে আছেন। নিয়ে আসুন তাকে। আচ্ছা দাঁড়ান একটু, আপনার কাছ থেকে ওর হিস্ট্রিটা জেনে নি একটু। উনি হয়তো কিছু বলবেন না, আপনি চেয়ারটায় ভালো করে বসুন। যুবকটি উপবেশন করিয়া বলিলেন, আমিও বিশেষ কিছু জানি না। ঠাকুরদা বরাবরই বিদেশে বিদেশে ঘুরতেন, আমিও বোর্ডিংয়ে হোস্টেলে থেকে পড়াশোনা করতাম। আপনার বাবা কোথায়? আমি শিশু বয়সেই পিতৃমাতৃহীন, নিকটাত্মীয় বিশেষ কেউ নেই। ঠাকুরদার কাছেই আমি 7 বছর পর্যন্ত ছিলাম। তারপর উনি আমাকে বোর্ডিংয়ে দিয়ে দেন। বোর্ডিংয়ের খরচ আপনার ঠাকুরদাদাই দিতেন? হ্যাঁ, উনি ছাড়া আর তো কেউ নেই আমার। কি করতেন উনি? চাকরি? না, উনি চিত্রকর। ছবি বিক্রির টাকা থেকেই আমাদের সংসার চলত। বছরখানেক থেকে ওর মাথা খারাপ হয়ে গেছে, ছবি আঁকেন না আর। এখন কি করে সংসার চলে? আমি রোজগার করি কিছু। কি করেন? প্রফেসরি। যুবকটির কুণ্ঠিত মুখের দিকে চাহিয়া বিমল ডাক্তারের হৃদয়ে শ্রদ্ধা সঞ্চারিত হইল। ছেলেটি বিদ্বান, অথচ বাহিরে তাহার কোনো প্রকাশ নাই। আপনার ঠাকুরদার পাগলামিটা কি ধরনের বলুন তো? কি করেন? নাওয়া খাওয়ার ঠিক নেই, রাত্রে ঘুমোন না, আপন মনে বিড়বিড় করে কি বলেন সর্বদা। কি বলেন শুনেছেন কিছু কখনো?
একটি কথাই বারবার বলেন, এ ভার আমি আর বইতে পারছি না, এ ভার আমি আর বইতে পারছি না। বলতে বলতে কখনো কাঁদেন, কখনো হাসেন। ডাক্তারবাবু ভ্রু কুঞ্চিত করিয়া কিছুক্ষণ বসিয়া রহিলেন। ওর পাগলামিতে আর কোনো বিশেষত্ব লক্ষ্য করেছেন কি? যুবকটি এইবার একটু মুশকিলে পড়িলেন। সত্য কথাটা বলিলে ডাক্তারবাবু মনে আঘাত পাইবেন কি? অথচ না বলিলে রোগের সূত্রটা হয়তো তিনি ধরিতে পারিবেন না। অবশ্য উহাই যদি রোগের সূত্র হয়। একটু ইতস্তত করিয়া অবশেষে সব কথা খুলিয়া বলাটাই তিনি সঙ্গত মনে করিলেন। করেছি, মনে হয় উনি কোনো বিমল ডাক্তারকে খুঁজছেন। ডাক্তারের নাম বিমল না হলে সেখানে যেতেই চান না। আপনার কাছে বিশেষ করে এসেছি সেই জন্যেই। ও, আপনার ঠাকুরদার নামটি কি? নিরঞ্জন সেন। আপনার নামটি? বিকাশ। আচ্ছা, আপনার ঠাকুরদাকে নিয়ে আসুন এবার। বিকাশবাবু বাহির হইয়া গেলেন এবং একটি পরে বৃদ্ধ শিল্পী নিরঞ্জন সেনকে লইয়া ফিরিয়া আসিলেন। বিমলবাবু দেখিলেন নিরঞ্জন সেনের অনেক পরিবর্তন হইয়াছে। এক মুখ পাকা গোঁফ দাড়ি, মস্তক কেশ বিরল। যে কয়গাছি চুল আছে তাহাও পাকা, অবিন্যস্ত এবং তৈলহীন। মুখে জরার চিহ্ন, কপালে চোখের কোণে বলিরেখা, গালের মাংস ঝুলিয়া পড়িয়াছে। চোখের দৃষ্টি কেবল এখনো বেশ তীক্ষ্ণ আছে। অতীতের সাক্ষী কেবল ওই দৃষ্টিটুকু। বিমলবাবু নির্বাক হইয়া চাহিয়া রহিলেন। ভিড়ের মধ্যে দেখিলে যৌবনের বন্ধু নিরঞ্জনকে তিনি চিনিতে পারিতেন না। নিরঞ্জনকে দেখিয়া মনে মনে তিনিও একটু অপ্রতিভৌ হইয়া পড়িলেন। তাহার ধারণা ছিল নিরঞ্জন মারা গিয়াছে। বাঁচিয়া থাকিবার কোনো প্রমাণ সে এতদিন দেয় নাই। দিবার সুযোগও অবশ্য ছিল না। লখনৌ হইতে চলিয়া আসিবার সময় বিমল ডাক্তার কোনো ঠিকানা কাহারও কাছে রাখিয়া আসেন নাই। সেই অপ্রীতিকর ঘটনাটা ঘটিবার পর কাহাকেও কিছু না বলিয়া তিনি লখনৌ হইতে সরিয়া পড়িয়াছিলেন। তাহার পর অনেক ঘাটের জল খাইয়া অবশেষে এই পল্লী গ্রামে আসিয়া বাস করিয়াছেন। 50টি বৎসর কাটিয়া গিয়াছে। এতদিন পরে নিরঞ্জন আসিয়া হাজির হইয়াছে কি মনে করিয়া? চেহারার অদ্ভুত পরিবর্তন হইয়াছে। বিমল ডাক্তার নির্বাক হইয়া চাহিয়া রহিলেন। নিরঞ্জনও নির্নিমেষে বিমলকে দেখিতেছিলেন। হঠাৎ তিনি ঘাড় ফিরাইয়া বিকাশকে বলিলেন, তুমি বাইরে গিয়ে বসো, এর সঙ্গে আমার গোপনীয় কিছু কথা আছে। বিকাশ ইহা প্রত্যাশাই করিতেছিলেন। প্রতিবারই ঠাকুরদা এ কথা বলেন। তিনি বাহিরে চলিয়া গেলেন। আরো কিছুক্ষণ দুইজনে মুখোমুখি বসিয়া রহিলেন। নিরঞ্জনই কথা কহিলেন প্রথমে। বিমল, আমাকে চিনতে পারছ? পারবার কথা নয়, কিন্তু পেরেছি। ছিলে কোথায় এতদিন? ছিলাম না কোথায় তাই বরং জিজ্ঞেস করো। আমি সারা জীবন তাকে খুঁজে বেড়াচ্ছি। লক্ষ্মী বেঁচে আছে? ক্ষণকাল নীরব থাকিয়া বিমল ডাক্তার বলিলেন, আছে। তার যে ছবিটা এঁকেছিলাম সেটা কি আছে তোমার কাছে? আছে। একবার দেখাও তো। সেটা ভিতরে টাঙানো আছে। ছবিটা দেখতে চাইছো কেন? আমার কথায় বিশ্বাস হচ্ছে না? না, তোমার চেহারা এত বদলে গেছে যে তোমাকে ঠিক চিনতে পারছি না। ছবিটাই একমাত্র প্রমাণ যে তুমি সেই বিমল। বহু বিমল ডাক্তারের সঙ্গে দেখা হয়েছে। আমি নিঃসন্দেহ হতে চাই যে তুমি সেই বিমল। বেশ, একটু বসো তাহলে। বিমল ডাক্তার উঠিয়া ভিতরের দিকে চলিয়া গেলেন। ফিরিলেন প্রায় আধ ঘণ্টা পরে। সঙ্গে একটি বালক ভৃত্য প্রকাণ্ড একখানা ছবি বহন করিয়া আনিল। একটি নর্তকী নাচিতেছে, অপূর্ব ছবি। নিরঞ্জন সেন বিস্ফারিত নেত্রে তাহার অতীত
কীর্তির দিকে চাহিয়া রহিলেন। তাহার পর নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, আমার আর সন্দেহ নেই, ছবিটা নিয়ে যেতে পারো। বালক ভৃত্য ছবিটা লইয়া চলিয়া গেল। নিরঞ্জন প্রশ্ন করিলেন, লক্ষ্মী কি আমার সঙ্গে দেখা করবে? তাকে শুধু একটা কথা বলতে চাই, কথাটা খুবই মর্মান্তিক, তবু তার জানা উচিত। কি কথা? তার ছেলে আর বেঁচে নেই। তাকে আমি বড় করে তুলেছিলাম, লেখাপড়া শিখিয়েছিলাম, বিয়ে দিয়েছিলাম। তার একটি ছেলেও হয়েছিল, কিন্তু বিধাতার এমনই অভিশাপ, প্লেগে ছেলে বউ দুজনেই মারা গেল। বেঁচে রইল শুধু শিশুটা। তাকেও আমি মানুষ করে তুলেছি, কিন্তু আমি আর বেশি দিন বাঁচব না। তার জিনিস তার হাতে সঁপে দিয়ে আমি নিশ্চিন্ত হতে চাই। আমার আর একটা আতঙ্ক হয়েছে। আমার বদ্ধমূল ধারণা হয়ে গেছে যে আমি অভিশপ্ত। লক্ষ্মীকে পাইনি, লক্ষ্মী নিজেই আমার কাছে থাকতে চায়নি। সে তোমাকে বিয়ে করেছিল, তাই বোধহয় এখনো বেঁচে আছে। আমার কাছে থাকলে মরে যেত। ছেলেটাকেও তোমরা যদি নিয়ে নিতে, হয়তো সে বেঁচে থাকত। নিরঞ্জন সেন রুদ্ধবাক হইয়া ক্ষণকালের জন্য নীরব হইয়া গেলেন। তাহার চোখ হইতে 2 ফোঁটা জল গড়াইয়া পড়িল। তাহার পর তিনি বিমল ডাক্তারের হাত দুটি চাপিয়া ধরিলেন, বলিলেন, বিকাশ তোমাদের কাছেই থাকুক। লক্ষ্মীকে বলো, তুমি বললেই সে রাজি হবে। সেই বিকাশই কি তোমার সঙ্গে এসেছে? হ্যাঁ, খুব ভালো ছেলে, হীরের টুকরো। ও কি সব কথা জানে? না, কিন্তু ওকে আমি বলবো সব। তার আগে লক্ষ্মীর মত চাই, তোমারও মত চাই। বিমল ডাক্তার মাথায় হাত বুলাইয়া মৃদু হাসিয়া বলিলেন, যেমন চলছে চলুক না, ওসব ঘাঁটিয়ে আর লাভ কি? না, আমি আর পারছি না। যার জিনিস তার কাছে দিয়ে আমি নিশ্চিন্ত হতে চাই। ও ঠাকুমার কাছেই ও বেঁচে থাকবে, আমার কাছে থাকলে বাঁচবে না। আমি অভিশপ্ত, অভিশপ্ত, অভিশপ্ত। নিরঞ্জন সেন চিৎকার করিয়া উঠিলেন। তাহার চোখ দুইটা যেন ঠিকরাইয়া বাহির হইয়া আসিতে চাহিল। বিমল ডাক্তার ভয় পাইয়া গেলেন। বেশ, তাই হবে। বিকাশ আমাদের কাছেই থাকবে, কিন্তু লক্ষ্মীকে এত বড় মর্মান্তিক খবরটা তো চট করে দেওয়া যাবে না। সইয়ে সইয়ে বলতে হবে। সে আমি বলবো এখন। যদিও ছেলের সঙ্গে ওর বহুকাল ছাড়াছাড়ি হয়েছে, তবু ছেলে তো। তার মৃত্যু সংবাদটা হঠাৎ এভাবে দেওয়া ঠিক হবে না। আমাদের আর কোনো সন্তান হয়নি। ও হয়তো আশা করে বসে আছে যে ওর ছেলে একদিন ফিরে আসবে। তুমি বলবে তাকে? প্রতিশ্রুতি দিচ্ছ? দিচ্ছি। কতদিনের মধ্যে বলবে? এই ধরো মাসখানেক পরে। তাহলে আমি বিকাশকে বলতে পারি? বেশ, বলো। নিরঞ্জন সেন সোৎসুক দৃষ্টিতে কয়েক মুহূর্ত বিমল ডাক্তারের মুখের দিকে চাহিয়া রহিলেন। লক্ষ্মীর সঙ্গে একবার দেখা হয় না? সে দেখা করবে কি? একবার বলে দেখো না। বললে হয়তো দেখা করবে, কিন্তু এখন দেখা করাটা উচিত নয়। দেখা হলেই ছেলের কথা উঠবে। তাকে একবার দেখতে খুব ইচ্ছে করছে ভাই। দূর থেকে দেখতে পারো, এই জানালাটা খুলে দিচ্ছি। ভিতরের দিকে বারান্দায় বসে আছে সে। ভালোভাবেই দেখতে পাবে এখান থেকে। বিমল ডাক্তার পিছনের দিকের একটি জানালা খুলিয়া দিলেন। নিরঞ্জন দেখিলেন বারান্দায় একটি বৃদ্ধা বসিয়া বই পড়িতেছে। মাথার চুল সাদা, মুখে জরার চিহ্ন, চোখে চশমা। ওই লক্ষ্মী? হ্যাঁ, আশ্চর্য বদলে গেছে। তুমিও বদলেছ, আমিও বদলেছি। নিরঞ্জন সেন নির্বাক হইয়া দাঁড়াইয়া রহিলেন। ঠিক 1 মাস পরে বিকাশ একদিন কলেজ হইতে ফিরিয়া দেখিলেন
নিরঞ্জন সেন গলায় দড়ি দিয়া আত্মহত্যা করিয়াছেন। টেবিলের উপর নিম্নলিখিত পত্রটি রহিয়াছে। ভাই বিকাশ, আমি চললাম, আমার কাজ শেষ হয়েছে। এই ব্যর্থ জীবন বহন করবার আর কোনো সার্থকতা দেখতে পাচ্ছি না। যাবার আগে একটি কথা তোমাকে বলে যেতে চাই। তুমি বিদ্বান, বুদ্ধিমান, অনেক কবিতা, অনেক উপন্যাস পড়েছ। তাই আশা করছি আমার প্রথম যৌবনের উন্মাদনাকে তুমি ক্ষমা করতে পারবে। ঘটনাটা সত্যি গল্পের মতো। প্রথম যৌবনে লখনৌ শহরে আমি লক্ষ্মী নামে একটি নর্তকীকে ভালোবেসেছিলাম। তার সঙ্গে এক ঘরে বাস করেছিলাম। তার গর্ভে আমার একটি ছেলেও হয়েছিল। লক্ষ্মীর সুন্দর ছবিও এঁকেছিলাম একটি। ভেবেছিলাম তাকে বিয়ে করে সুখের সংসার গড়ে তুলব। কিন্তু তার হয়ে উঠল না। তার এক ডাক্তার প্রণয়ী জুটল। প্রণয় শেষে এমন গাঢ় হলো যে লক্ষ্মী অবশেষে আমাকে বলল, আমি তোমার সঙ্গে আর থাকতে চাই না। আমি ঠিক করেছি বিমলবাবুকে বিয়ে করব। বললাম, সে কি, তোমার ছেলে হয়েছে? লক্ষ্মী হেসে উত্তর দিলে, তোমার ছেলে তুমি রাখতে পারো, আমি কিন্তু বিমলবাবুকেই বিয়ে করব। জিজ্ঞাসা করলাম, বিমলবাবু বিয়ে করতে রাজি হয়েছেন? সে একটু হেসে বললে, পরশুদিন রেজিস্ট্রি করে আমাদের বিয়ে হয়েও গেছে। আমি অবাক হয়ে গেলাম। সত্যি আমার মুখ দিয়ে কোনো কথা সরল না। তারপর দিনই লক্ষ্মী কাউকে কিছু না বলে নিজের ছেলেকে ফেলে রেখে আমাকে ছেড়ে চলে গেল বিমলের সঙ্গে। বিমল ডাক্তার ছোট একটি চিঠি লিখে গিয়েছিল, স্মৃতিচিহ্ন স্বরূপ তোমার আঁকা লক্ষ্মীর ছবিটি নিয়ে যাচ্ছি। রাগ করো না বন্ধু। সত্যিই বিমল ডাক্তার আমার বন্ধুই ছিল। তার কাছে এ ব্যবহার প্রত্যাশা করিনি। লক্ষ্মীর উপর আমার কিন্তু রাগ হলো না। মনে হলো ওরা উর্বশীর জাত, কোথাও কোনো কারণেই বাঁধা পড়ে না কখনো। নিজের দুর্ভাগ্যকে মেনে নিয়ে ছেলেটিকেই মানুষ করে তুলতে লাগলাম। সে বড় হলো, লেখাপড়া শিখল, তার বিয়ে দিলাম, ছেলেও হলো একটি। আবার পড়ল অভিশাপের বজ্র। প্লেগ এপিডেমিকে আমার ছেলে বউ মারা গেল। বেঁচে রইল কেবল তাদের শিশু সন্তানটি, মানে তুমি। তোমাকেও আবার মানুষ করে তুলেছি। কি করে তা সম্ভব হয়েছে, কিভাবে টাকা রোজগার করে তোমার পড়ার খরচ জুগিয়েছি, তা তুমি জানো না। তা তোমার জানবার দরকারও নেই। এইটুকু শুধু জেনে রাখো, শুধু ছবি এঁকে তা হয়নি। এ দেশে তা হয় না। এখন আমার ভয়, পাছে আমার ছোঁয়াচ লেগে তোমার আবার কিছু হয়। আমার জীবন অভিশপ্ত, আমার কাছে কেউ থাকবে না। তাই ঠিক করলাম লক্ষ্মীকে খুঁজে বার করব। যদি বার করতে পারি তাকে সব কথা বলে তার হাতে তোমাকে সমর্পণ করে সরে পড়ব। এতদিন সব দায়িত্ব আমি একাই বহন করেছি, এবার সেও করুক খানিকটা। এ দাবি করবার অধিকার আমার আছে। তাই বিমল ডাক্তারকে খুঁজে বেড়াচ্ছিলাম। সেদিন তার দেখা পেয়েছি, তাকে সব খুলে বলেছি, সে রাজি হয়েছে। এইবার তুমি তোমার ঠাকুমার কাছে ফিরে যাও। ব্যাস, আমার কাজ শেষ হয়ে গেল। আমি চললাম। আশীর্বাদ করি জীবনে সুখী হও। যে আদর্শে তোমাকে মানুষ করবার চেষ্টা করেছি তা যেন তোমার জীবনকে মহিমান্বিত করে। ইতি, তোমার দাদু। 10 বৎসর কাটিয়া গিয়াছে। হিমালয়ের পথে একটি বৃদ্ধাকে স্কন্ধে লইয়া একটি বলিষ্ঠ ব্যক্তি পাহাড়ে উঠিতেছেন। সম্মুখে চড়াই, তাহার পরই একটি চটি। সময় মতো চটিতে পৌঁছিতে না পারিলে সমূহ বিপদের সম্ভাবনা। যদিও ঈষৎ শ্বাসকষ্ট হইতেছিল,
তবুও সেই বলিষ্ঠ ব্যক্তিটি ক্ষণকালের নিমিত্ত শ্লথগতি হন নাই। নাতি ঠাকুরমাকে কেদার বদ্রী দর্শন করাইতে লইয়া চলিয়াছে। ডান্ডিতে লইয়া যাইবার মতো সঙ্গতি নাই। ঠাকুরমারও হাঁটিবার শক্তি নাই। অগত্যা তাই কাঁধে করিয়া লইতে হইয়াছে। যথাসময়ে তাহারা চটিতে পৌঁছিয়া গেল। পরদিন ভোরে উঠিয়া আবার যাত্রা শুরু হইবে। সামনে আর একটা নাকি চড়াই আছে। আহারাদির পর যে যেখানে স্থান পাইল শুইয়া পড়িল। বৃদ্ধা ও তাহার নাতিও একধারে শয়ন করিলেন। গভীর রাত্রি, বাহিরে ছনছন করিয়া হাওয়া বহিতেছে। চটির সকলেই ঘুমাইয়া পড়িয়াছে, ঘুমান নাই কেবল বৃদ্ধা। তিনি ধীরে ধীরে তাহার নাতিকে ডাকিলেন, বিকাশ, ঘুমুচ্ছ নাকি? কি হয়েছে? বিকাশ ধর্মর করিয়া উঠিয়া বসিল। কিছু হয়নি, তোমাকে শুধু একটা কথা বলতে চাই আজ। অনেক দিন থেকেই বলবো ভাবছি। উনি বলতে মানা করেছিলেন বলেই এতদিন বলিনি। আজ উনি নেই, তোমার ঠাকুরদাও নেই। আমি কেদার বদ্রী দর্শন করতে যাচ্ছি তোমার কাঁধে চড়ে। আমার মন কিন্তু বলছে, কথাটা তোমাকে না বললে আমার তীর্থ দর্শনের পুণ্য হবে না। কি কথা? আমি তোমার ঠাকুমা বলেই তো তুমি এত কষ্ট সহ্য করে আমাকে কেদার বদ্রী নিয়ে যাচ্ছ। নিশ্চয়ই এটা আমার কর্তব্য, কিন্তু আমি তোমার ঠাকুমা নই। তার মানে? আমি লক্ষ্মী নই, আমার নাম দুর্গা। লক্ষ্মী ওর কাছেও বেশি দিন থাকেনি, 6 মাস পরেই পালিয়েছিল। তারপর উনি আমাকে বিয়ে করেন। তোমার ঠাকুরদা যখন ওর কাছে এসেছিলেন তখন সত্যি কথাটা উনি তাকে বলেননি। ভেবেছিলেন মিথ্যা কথা বললে হয়তো উনি সান্ত্বনা পাবেন, হয়তো ওর পাগলামি সেরে যাবে। তারপর ঠাকুমা বলে তুমি যখন আমার কাছে এসে দাঁড়ালে, তখন আমার অন্ধকার ঘরে যেন আলো জ্বলে উঠল। তখন প্রাণ ধরে আমি বলতে পারলাম না তুমি আমার কেউ নও। তারপর দেখতে দেখতে 10টা বছর কেটে গেল। উনিও চলে গেলেন, আমার ছেলে মেয়ে হয়নি। তুমিই আমার আশ্রয়, নির্ভর, সব। আমাকে কাঁধে করে তুমিই কেদার বদ্রী নিয়ে যাচ্ছ। কিন্তু কেবলই আমার মনে হচ্ছে সত্যি কথাটা তোমাকে বলা উচিত। সত্যি কথা শুনে তুমি আমাকে যদি এখানে ফেলে রেখেও চলে যাও, তাও বরং আমি সহ্য করতে পারবো। কিন্তু মিথ্যার বোঝা বুকে লুকিয়ে রেখে আমি কেদার বদ্রী যেতে পারবো না। গেলে পাপ হবে, পুণ্য হবে না। বিকাশ কি বলিবেন ভাবিয়া পাইলেন না। তাহার গোড়ার কথা মনে পড়িল। ঠাকুরমার অতীত জীবনকে ঘিরিয়া যে রূপকথা লোক তিনি মনে মনে গড়িয়া তুলিয়াছিলেন, তাহাও চুরমার হইয়া গেল। কিন্তু তিনি একটি কথা বলিলেন না। এ কথা শোনার পর আমাকে কাল নিয়ে যাবি তো? বৃদ্ধা প্রশ্ন করিলেন। নিশ্চয়, তুমিই আমার ঠাকুমা। ঘুমিয়ে পড়ো, খুব ভোরে উঠতে হবে কাল, সামনেই চড়াই আছে। বিকাশের সমস্ত রাত্রি ঘুম হইল না। আলোর আভাস দেখা দিতেই তিনি বিছানা ছাড়িয়া বাহিরে আসিয়া দাঁড়াইলেন। উষার অরুণ রাগে পূর্বাকাশ রঞ্জিত। মেঘে মেঘে হিমালয়ের শৃঙ্গে শৃঙ্গে স্বপ্নালোক মূর্ত হইয়াছে। সহসা বিকাশের মনে হইল, ওই তো আমার ঠাকুমা। তিনিও তো উষার মতো চঞ্চলা অবন্ধনা ছিলেন। তিনি স্বপ্নাচ্ছন্নবৎ দাঁড়াইয়া রহিলেন। দাদু, দাদু, বিকাশ, কোথা গেলি দাদু? বৃদ্ধা ঘরের ভিতর হইতে আতঙ্কিত কণ্ঠে চিৎকার করিয়া উঠিলেন। তাহার ভয় হইয়াছিল বিকাশ বুঝি তাহাকে ফেলিয়া চলিয়া গেল। এই যে ঠাকুমা,
যাচ্ছি, এবার ওঠো, বেরুতে হবে এক্ষুনি। একটু পরেই দেখা গেল বিকাশ বৃদ্ধাকে স্কন্ধে লইয়া চড়াই ভাঙিতেছেন। আকাশে উষা নাই, চতুর্দিকে কেবল পাহাড়।